লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক এবং ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ পুরো জাতি, পুরো বিশ্ব ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন, কিন্তু ১৯৫২ সালে ভাষা শহীদেরা ভাষার মর্যাদা রক্ষার জন্য তারা তাদের সর্বোচ্চটুকু করে গিয়েছিলেন। ২০২১-এ এসে আমরা তাদের উত্তরসূরি হিসেবে সেই চেতনাকে বা ভাষার মর্যাদাকে যেভাবে ছড়িয়ে দেবার কথা ছিল তার কতটুকু করতে পেরেছি? যখন ভাষা আন্দোলনটা ঘটে তখন তো বাংলা ভাষা একটা রাষ্ট্রের প্রধান ভাষা হবে, একটা নতুন স্বাধীন রাষ্ট্র হবে, সেই চিন্তাটাই তো কারো মাথায় আসেনি। তো ভাষা শহীদরা যে কাজটা করেছেন, তারা ভাষার প্রতি তাদের দায়বদ্ধতাটা প্রকাশ করেছে। মাতৃভাষা, তারা তাদের কাজটি করেছেন, যে কাজটি এখন অনেক সহজ হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা করতে পারছি না। ৭১ সালে যখন এই ৫২ সালকে ধরে ধরে আমরা এগিয়ে এগিয়ে স্বাধীন করলাম দেশটাকে, সেখানেও প্রচুর মানুষের জীবন হানি হলো, প্রচুর ক্ষয়ক্ষতি হলো। আমরা ধরে নিয়েছিলাম যারা ৭১-এ শহীদ হয়েছেন, যারা ৫২-তে শহীদ হয়েছেন, তাদের চেতনার মূল্যায়নটা আমরা করব, তাদের অবদানটাকে আমরা মাথায় তুলে রাখব। দেখা যাচ্ছে শহীদরা যে কারণে ভাষার জন্য রক্ত ঝরিয়েছিলেন, সেই উদ্দেশ্যটা আমরা কিছুটা পূরণ করেছি, একেবারে করতে পারিনি সেটা বলা ঠিক হবে না, কিন্তু যেটুকু করা আমাদের উচিত ছিল আমরা সর্বাংশে সেটা করতে পারি। যেরকম ৭১ সালে শহীদরা যে একটা রাষ্ট্র চেয়েছিল, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ সুখে শান্তিতে থাকবে, সহিংসতা থাকবে না, যেখানে প্রত্যেকের অধিকার স্বীকৃত হবে, ভাষার অধিকারও, সেটা কিন্তু আমরা করতে পারি। ফলে আমাদের অপূর্ণতাগুলি নিয়ে আমাদের ভাবতে হবে। ভাষা আন্দোলনের অপূর্ণতাটা হচ্ছে বাংলা ভাষাকে আমরা উচ্চ শিক্ষার মাধ্যম এখনো করতে পারি। বাংলা ভাষাকে আমাদের উচ্চ আদালতের ভাষা এতদিনেও করতে পারিনি। আজকে শুনলাম আমাদের প্রধান বিচারপতি বলছেন এরপর থেকে রায় লেখা হবে। দুই ভাষাতেই তো হতে পারে, কারণ একটা দেশের প্রধান আদালতের ভাষায় যে রায় হয় সেটি অন্য আদালতও গ্রহণ করে, বা সেগুলি একটা সম্পর্কে যুক্ত হয়ে যায়। ভারত বা অন্যান্য দেশেও আমাদের এই রায়গুলি তারা পর্যবেক্ষণ করবে। ইংরেজিতে একটা রায় থাকতেই পারে, সেটা পরবর্তীতে অনুবাদ করে লেখা যেতে পারে, কিন্তু মূল রায়টা যদি বাংলায় হয় তাহলে ক্ষতিটা কোথায়? সেজন্য আমরা যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে আমরা এগোতে পারি। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, তা আমাদের ক্ষুদ্র জাতিসত্তার যে সমস্ত মাতৃভাষাগুলি আছে তাদের প্রতি দীর্ঘদিন আমরা বিশাল একটা অবহেলা দেখিয়েছি। এখন তাদের পাঠ্য বই, পুস্তক ইত্যাদি দেওয়া হচ্ছে বটে, কিন্তু তাদের অধিকারটা তো আমরা শুরু থেকেই স্বীকার করি, যার ফলে এখন এসে তাদের অনেক সন্তান মাতৃভাষাতে শিক্ষা নিতে উৎসাহিত হচ্ছে না। কারণ মাতৃভাষা তো শিক্ষা নিলেই চলবে না, মাতৃভাষা চর্চার জায়গাগুলিকে আমরা রেখেছি তাদের জন্য। আমরা তাদের বলছি মাতৃভাষার শিক্ষা গ্রহণ করো, কিন্তু তারপর যখন চর্চার সময় আসবে তাদের বাংলা ব্যবহার করতে হবে অথবা ইংরেজি। তাহলে লাভটা কি হচ্ছে? যদি তাদের জন্য আমরা রাস্তাগুলি পরিষ্কার করে রাখতাম তাহলে তো একটা কথা ছিল। তো মাতৃভাষাগুলির প্রতি আমাদের সম্মান শ্রদ্ধার কোনো কমতি নেই, কিন্তু সেটা আবেগের পর্যায়ে রয়ে গেছে। ধীর স্থির কাজের পর্যায়ে, সুচিন্তিত পদক্ষেপের পর্যায়ে আমরা সেগুলিকে এখনো নিতে পারি। তার বাইরে দেখবেন বাংলা ভাষার যে আমাদের যে পরিমাণ অপব্যবহার চলছে, যেখানে ইংরেজির মিশেলটা যে কারণে অপ্রয়োজনীয় ভাবে হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে যেভাবে বিকৃতভাবে বাংলা ব্যবহৃত হচ্ছে, তাতে ভাষার প্রতি যে আমরা খুব শ্রদ্ধাশীল হচ্ছি বা থাকতে পারছি সেটিও খুব বড় গলায় আমরা বলতে পারবো। জি, যেই কতগুলো বিষয় আপনি তুলে ধরলেন সেই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে শুনবো। তবে রিয়াজউদ্দিন আহমেদের কাছ থেকে এবার একটু শুনতে চাইবো। রায়ের কথা বলছিলেন যে উচ্চশিক্ষা এবং আমাদের অনেকগুলো দাবির বা না পাওয়ার জায়গাগুলোর মধ্যে দুটি বিষয় ছিল, যেটি বলছিলেন আপনি, উচ্চশিক্ষা এবং উচ্চ আদালতের রায়ের ক্ষেত্রে একেবারেই যে হচ্ছে না তা তো না। কিছুটা আমরা দেখলাম যে শুরু হয়েছে, কয়েকজন বিচারপতি সেই শুরু করেছেন বাংলায় রায় দেওয়াটা, আর আজ তো আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতি ঘোষণায় দিয়েছেন। রিয়াজউদ্দিন আহমেদ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং আমাদের অনুবাদের কাজ যেটি বলছিলেন সেটিও কিন্তু শুরুর কথা উনি জানিয়েছেন।
আজকে মহান 21শে ফেব্রুয়ারি, এ উপলক্ষে আমাদের ভাষা আন্দোলনে যারা জীবন দান করেছেন, শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের মাতৃভাষার অধিকার যারা আদায় করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। একটা কথা, আপনি যে ইস্যুটা তুলেছেন, এটা আমি পরে আসছি। প্রথম আসবো 21 মানে কি আজকে একটি দিন, 21 মানে একটি সেলিব্রেশন নাকি একটা শোকের দিন? এই সব কিছু বাদ দিয়ে 21 হলো একটা চেতনা, এবং সেই চেতনাটি হলো আপোষহীনতার চেতনা, যে ন্যায়ের সাথে কোনো আপোষ হবে না, অন্যায়ের সাথে কোনো আপোষ হবে না। এইটাই ভাষা আন্দোলনের বড় শিক্ষা। সেটা কি আজকে এগিয়ে নিতে হবে, এই চেতনাটাকে ধরে রাখতে হবে। এবং এই চেতনার সাথে সাথে আমাদের অনেকগুলি অধিকার এর সাথে সংযুক্ত। সেই অধিকারগুলি গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, সাংবাদিকতার অধিকার, এগুলি কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। এই অধিকারগুলি আদায় করার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার তারা প্রাণ দিয়ে গেছে। এটাকে আমাদের ধরে সামনে এগিয়ে নিতে হবে। এবং এইটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদেরকে এই চেতনার সাথে যা যা অধিকার সংযুক্ত আছে সেগুলিকে চর্চা করতে হবে। আপনি যেটা বললেন, এটা হলো ভাষার উন্নতির কথা। ভাষা দেখেন, সারা বিশ্বে বোধহয় এখন কত ৬,০০০-এর মতো ভাষা আছে, মাতৃভাষা। এগুলিকে এই যে আমাদের আজকের দিনটি আমাদের দুইটা, একটা শোকের আর একটা হলো আনন্দের। শোকের হলো যারা প্রাণ দিয়ে গেছে, যারা এই ভাষার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমাদের দুঃখ। আর আমাদের আনন্দ হলো, একটা হলো মাতৃভাষার অধিকার আমরা পেয়েছি, দ্বিতীয় হলো এই মাতৃভাষা দিবসটা বিশ্বজনীন করার ব্যাপারেও বাংলাদেশের একটা বড় উদ্যোগ ছিল। সেজন্য আমরা আনন্দিত। তো এই আনন্দ বেদনার দিনটিকে আমরা আরো সুন্দর করে রাখতে পারবো যদি আমরা আমাদের ভাষাটাকে যদি আর একটু উন্নত করতে পারি। আমাদের ভাষার ব্যাপারে এই ব্যাপারে মঞ্জু ভাই হলো মানে বিশেষজ্ঞ, উনি বলবেন। কিন্তু আমি মনে করি যে আদালতের যে রায়, যেটা প্রধান বিচারপতি বলেছেন, এটা হয়তো এখন করা সম্ভব হবে। ভারত থেকে মনে হয় একটা অ্যাপ পেয়েছে, যেটাতে অটোমেটিক হয়ে যাবে, অনুবাদ হয়ে যাবে। তো এরকম করতে পারে। আর উচ্চশিক্ষায় যেটা বাংলার প্রচলন, এটা মঞ্জুর ভাইরা ভালো বলতে পারবেন, এটা তো হচ্ছে না। এটা আমরাও ইংরেজিতে লেখাপড়া করে এসছি, এখন বাংলায় লেখাপড়ার সুযোগ আছে, কিন্তু ভাষা যেহেতু জীবন জীবিকার সাথে সম্পৃক্ত, এখন বাইরে বহির্মুখী আমাদের যে যুবকরা, তারা কিন্তু এই ভাষা শিখতে চায়, যেগুলি দিয়ে মানে জীবিকা অর্জন করা যাবে। তারা ইংরেজি শিখছে, তারা আরবি শিখছে, তারা কোরিয়ান শিখছে, তারা জাপানিজ শিখছে। এগুলি হলো জীবিকার সাথে সম্পৃক্ত যে জিনিসগুলি, এইগুলিকেও আরো উন্নত করতে হবে। এবং প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে মাতৃভাষাকে ঠিক রেখে অন্য ভাষা শেখার মধ্যে তো কোনো দোষ নেই। দোষ থাকবে কেন? বরং এটা আরো মানে সমৃদ্ধ হবে, একজন মানব সম্পদ তৈরি হবে এর মাধ্যমে। সেটাই করা উচিত। এবং আমার মনে হয় যে কিন্তু শেকড়কে আসলে ভোলা যাবে না। মাতৃভাষার যে শেকড় আমাদের আছে বাংলার। জি, প্রধানমন্ত্রীর প্রসঙ্গ যেহেতু আনলেনি, আমি আবারও ফিরবো আপনার কাছে। তবে সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো, প্রধানমন্ত্রী
আজকে আরেকটি বিষয়ে তাগিদ দিয়েছেন, সেটি বলেছেন যে বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে সংরক্ষণের তিনি একটি তাগিদ দিয়েছেন। যেই আক্ষেপের কথা আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে ক্ষুদ্র নিগোষ্ঠী বা জাতিসত্তা যারা আছেন তাদের ভাষার দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। এই নজরদারির জন্য তো আমাদের একটি ইনস্টিটিউটও আছে, মাতৃভাষা ইনস্টিটিউট। তাদের ভূমিকা নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? মাতৃভাষা ইনস্টিটিউট তার কাগজে কলমে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা নিয়ন্ত্রিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তার নিজস্ব লোকবল বলতে তেমন কিছু নেই। তাকে যে বাজেট বরাদ্দ দেওয়া হয় সেটা খুবই অপ্রতুল। ফলে তার যে কার্য সম্পাদন দক্ষতা, সেটা উন্নয়নের জন্য পদক্ষেপ নিতে পারছে না সংস্থা। যে কার্য পরিধি তার করার কথা, তার অর্ধেকও সম্পন্ন করতে পারছে না। ফলে আমি মনে করি যে প্রধানমন্ত্রী যেহেতু কথাটা তুললেন আজকে, এখনই উচিত হবে আগামীকাল থেকে কাজ শুরু করা, যে এই প্রতিষ্ঠানটিকে সত্যিকার অর্থে স্বায়ত্তশাসন দেওয়া হোক, তার পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হোক তাকে। তারপর তাকে দেখতে হবে কিভাবে সে অগ্রসর হয়। এবং আমি তো নিশ্চিত এই সংস্থাটি যেহেতু সমাজের সকল একইভাবে সমান ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে, যেমন বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে, জ্ঞান কেন্দ্রগুলির সঙ্গে, বাংলা একাডেমির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে সেটি খুবই সম্ভব। তারপর আমাদের যে সমস্ত আদিবাসী সংগঠন আছে তাদের সঙ্গেও কাজ করতে হবে। আর প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছেন, যে বৈশ্বিক পরিমণ্ডলেও দিয়েছেন, আমি যেটা বিশ্বাস করি, একটা মাতৃভাষা কোনো গুণের বিচার ছাড়া কোনো পরিমাণের বিচার, কজন সেই মাতৃভাষা বলছেন সেটি গুরুত্বপূর্ণ নয়। মাতৃভাষা মাতৃভাষা। ফলে যে কোনো ভাষা যদি 10 জন ব্যবহারকারী থাকেন, তাকে যে মর্যাদা দিতে হবে, সেই মর্যাদা আপনি ইংরেজি, আরবি অথবা ফরাসি ভাষাকে দিচ্ছেন। এটি মনে রেখে যদি বিশ্ব অগ্রসর হয়, তাহলে বিলুপ্ত প্রায় ভাষাগুলি টিকে থাকবে। রিয়াজ ভাই প্রথমে বলেছেন 6000-এর মতো ভাষা আছে। এই যে আমরা কথা বলছি, এর ভিতরে কিন্তু একটা ভাষা হারিয়ে যেতে বসছে, এরকম একটা সম্ভাবনার শঙ্কার ভিতর ভাষাগুলি পড়ে গেছে। কাজে এটা একটা গুরুত্বপূর্ণ। কারণ আমার নিজের দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি আমি, তাহলে মাতৃভাষার চিন্তাটা আমাদের ধরতে হবে, যে বাংলাকে মাতৃভাষা ধরবো আমি, অন্যান্য মাতৃভাষাগুলো ধরে ধরে আমাদের অগ্রসর। যে উন্নয়নের কাজগুলি বাংলা ভাষাকে নিয়ে আমরা করব, সেটি আদিবাসীদের ভাষাগুলিকে নিয়েও আমাদের করতে হবে। এটি না করলে কিন্তু আমরা একটা ফাঁক রেখে দিব। ভাষার শহীদ, ভাষার যারা জন্য প্রাণ দিয়েছেন, তাদের এই প্রাণ বিসর্জনটা, এবং তাদের প্রতি রিয়াজ ভাই শ্রদ্ধা জানিয়েছেন, আমরা জানাচ্ছি, আপনারা সবাই জানাচ্ছেন, জাতি চিরদিন তাদের কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখে। কিন্তু কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখতে রাখতে আমাদের এটাও মনে রাখতে হবে তারা কি চেয়েছে। এই মাতৃভাষাগুলিরও মর্যাদা রক্ষার জন্য তারা রক্ত দিয়েছেন বলে ধরে নিতে হবে আমাদের। তার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সব মিলিয়ে আমি মনে করি, যদি আমরা শিক্ষাকে প্রধান বাহন করি ভাষা, তাহলে শিক্ষায় আমাদের বিনিয়োগ করা। মাতৃভাষা তো শিক্ষার্থীরা বাড়ি থেকে শিখে, প্রাতিষ্ঠানিকভাবে সেটি অনেক সমৃদ্ধ হয় বিদ্যায়তনে এসে। বিদ্যায়তনে যদি তাদের মাতৃভাষাটা পরিপূর্ণভাবে আমরা দিতে পারি, তাহলে হবে কি, 3টি জিনিস হবে। আমি সংক্ষেপে বলছি। মাতৃভাষার একটা শক্তি আছে, এটা প্রকাশের শক্তি, আত্মবিশ্বাস যোগায়, সেটি তারা অর্জন করবে। দ্বিতীয়ত, মাতৃভাষায় যে বৈচিত্র্যটা আছে, যেমন আমাদের এত আঞ্চলিক ভাষা, তার বৈচিত্র্য আমাদের মনে রাখতে হবে। এমনকি তাদের যে ইয়ার দস্তির ভাষা, সেটাও তারা ব্যবহার করবে। বিজ্ঞানের ভাষা সম্পর্কেও জানবে। কিন্তু একটা ভাষা, যে ভাষাটা সাহিত্যের, দর্শনের, বক্তৃতার, আনুষ্ঠানিকতা, সেই ভাষাটা তারা রপ্ত করে ফেলবে। ফলে তারা একটা বহুমুখী প্রতিভার সম্মুখীন হবে। আর তৃতীয়ত হচ্ছে, ভাষার যে সক্ষমতা তৈরি হয়, এক ভাষা থেকে সেটি অন্য ভাষায় স্থানান্তরিত করা যায়। যে ভালো বাংলা শিখছে, সে ভালো ইংরেজি বা ভালো আরবি শিখতে পারবে। ফলে রিয়াজ ভাই আরেকটা যে কথা বলেছেন, যুবকরা বিভিন্ন ভাষা শিখছে। কল্পনা করুন, একজন তার মাতৃভাষায় সম্পূর্ণ দখল নিয়ে 2-3টা ভাষা ব্যবহার করে যখন বাইরে যাবে, সে তো বাংলাদেশের সবচেয়ে বড় দূত হয়ে যাবে, বাংলাদেশের সংস্কৃতিকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরতে পারবে। আর তখন তার ওই রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করতে পারবে না, তখন সে অনেক ভালো কাজ করতে পারবে। ফলে আমাদের যে রেমিটেন্স প্রবাহটা অনেক বড় হয়ে যাবে। সব মিলিয়ে মাতৃভাষার সমৃদ্ধির সঙ্গে আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎটাও নির্ভর করে, এটি আমাদের ভাব। জি, আমরা আরো শুনবো আপনাদের দুজনের কাছ থেকে। তবে সময় হয়েছে একটি বিরতি থেকে ঘুরে আসবার। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজ আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক ও 21-এর পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
জনাব মঞ্জুর ইসলাম, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে ভাষার পেছনে আসলে বিনিয়োগ করাটা কতটা জরুরি। শুধু দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও কিন্তু একটি বিনিয়োগের কথা আজ আমরা শুনলাম, পররাষ্ট্রমন্ত্রী জানালেন। আমাদের সবার একটি প্রাণের দাবি আসলে যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে যদি বাংলাকে ব্যবহার করা যেত সেটি আমাদের জন্য আরও গৌরবের হতো। কিন্তু আজ পররাষ্ট্রমন্ত্রী জানালেন যে তার পেছনে কিন্তু একটি বড় অঙ্কের টাকা খরচ করতে হবে। এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। এটা আমাদের আবেগের কথা, এটা কিন্তু আসলে প্রায়োগিক যুক্তিতে এটি ঠিক না। কারণ হিন্দি ভারতে এত বড় একটা ভাষা, এবং হিন্দি তো তার পিছনে অনেক বিনিয়োগ বেশি আমাদের বাংলা যত বিনিয়োগ, তারাও সেখানে দাপ্তরিক ভাষা হতে পারেনি। কারণ দাপ্তরিক ভাষা হওয়ার জন্য আপনাকে জাতিসংঘের সদস্যদের 2/3 সমর্থন পেতে হবে। অর্থাৎ ধরুন 130টা দেশে। এখন এদের সমর্থন আদায় করতে আদান প্রদানের ব্যাপার আছে। তারা বলবে তোমাকে সমর্থন দিব, কিন্তু আমাদের এটাকে তোমাকে সমর্থন দিতে, তখন একটা বিপদে আপনি পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি 20টা দেশ মিলে এটা সিদ্ধান্ত নিত, তাহলে ভাগাভাগি করে টাকাটা দিত। 60 কোটি টাকার মতো, 600 মিলিয়ন ডলার আমাদের প্রতি বছর দিতে হবে। এই টাকাটা আমাদের পক্ষে এখানে ঢালাটা অনুচিত হবে। আমার মনে হয় দাপ্তরিক ভাষা হওয়ার পিছনে খুব বড় কোনো অর্জন নেই। বাংলা ভাষা বরঞ্চ আমরা যদি শিল্প সাহিত্যকে অনুবাদ করে বিশ্বের কাছে পৌঁছে দিতে পারতাম, তাহলে সেটা অনেক বড় একটা কাজ। আমি নিশ্চিত আমাদের অর্থনীতি যত এগোবে, আমরা হয়তো আরো 20 বছর পরে সেই দাপ্তরিক ভাষার মর্যাদা লাভের জন্য আমাদের নিজেদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো এখন আমি মনে করি সেই দিকে আমাদের এগোনো সম্ভব না। আর যেটা এই মুহূর্তে সম্ভব না, সেটা নিয়ে আমাদের হাপিত্তেশ করা উচিত নয়। বরঞ্চ আপনি যেটা বলেছেন, আমাদের মাতৃভাষার উন্নয়নের প্রতি এখন থেকে আমাদের নজর, সেটির জন্য যেটা করতে হবে, আমাদের উচ্চ শিক্ষায় বিনিয়োগ, শিক্ষায় বিনিয়োগ, মাতৃভাষার ক্ষেত্রে আলাদা একটা বিনিয়োগ থাকবে, ভাষা নীতি আলাদা থাকবে, ভাষার সঙ্গে বাংলার সঙ্গে কোন ভাষা শিখবে সেটাও ঠিক হবে। এখন যদি আমি উচ্চশিক্ষায় মাতৃভাষা প্রচলন করতে চাই, তাহলে আমার কয়েক হাজার বই প্রতি বছর অনুবাদ করতে, ধরে নিলাম ইংরেজি থেকে, কিন্তু ফরাসি জার্মান থেকেও করতে। তো সেই অনুবাদের কাজটা কি করবে? বাংলা একাডেমিতে একটা অনুবাদের সেল আমরা করতে পারলাম, অথচ আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তখন এতগুলি পাঠ্যপুস্তক লাগবে যদি আমরা মাতৃভাষায় উচ্চশিক্ষা দিতে চাই। তার জন্য 1 বছরের প্রস্তুতিতে হবে না। আমার এক প্রজন্মকে সামনে রেখে 25 বছরের একটা পরিকল্পনা, সেটি স্বাধীনতার পর নিলে কুদরতের কথা কমিশন যদি আমরা চালু করতে পারতাম, কাজে লাগাতে পারতাম, তাহলে কিন্তু এতদিনে আমাদের সেই অবস্থানে পৌঁছতে পারতাম। তারপরেও আমাদের পক্ষে এখন অনেক কিছু, আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, অর্থের যোগানটা আমরা হয়তো দিতে পারবো। তাহলে 25 বছর মেয়াদে যদি যাই, তাহলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শিখাবো। আমি যদি অসম্ভব সুন্দরভাবে বাংলাটা শেখাতে পারি, চমৎকার ইংরেজিটা শেখাতে পারি, তাহলে সেই শিক্ষার্থীর কি মূল্য হবে ভাবো। তখন সে মাতৃভাষার জন্য যতখানি প্রয়োজন শ্রম দিতে পারবে, মেধা দিতে পারবে, পাশাপাশি সে ইংরেজি ভাষা আয়ত্ত করে বিশ্বে বাংলাদেশের জন্য দেন দরবার করতে পারবে। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে তো আমাদের দেন দরবার করতে, জি, আমাদের ভারতের সঙ্গে যখন আমাদের চুক্তি হয়, তাদের সঙ্গে আমাদের ইংরেজি ভাষায় কথাবার্তা বলতে, বিশ্বের সঙ্গে যখনই আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু হয়, আমাদের সবই তো ইংরেজি ভাষার মাধ্যমে করতে। তাহলে ইংরেজিটা যদি আমরা খুব ভালোভাবে শিখে, সমস্যাটা কোথায় আমার? কিন্তু প্রথম শর্ত হচ্ছে মাতৃভাষা। জি, যেটি আবারও বলছিলাম, শেকড়কে আসলে ঠিক রেখে তারপর বাদবাকি সব জিনিসকে ঠিক রাখতে হবে। রিয়াজউদ্দিন আহমেদ, আমরা শুনছিলাম যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলছিলেন যে মাতৃভাষার যেই মানে প্রতি বছর এই দিনটিতে আমরা শ্রদ্ধা জানাই, অনেক উদযাপন করি, চেতনার কথা বলি, কিন্তু মূল কাজ কিন্তু এখনো অনেকটাই পড়ে আছে, যেগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরেকটি কাজ কি আমরা একটু পিছিয়ে আছে, আপনার কাছে সেটি জানতে চাইবো। সেটি হচ্ছে ভাষা শহীদদের কথা যখনই আমরা বলি, 5 থেকে 6টির নামই শুধু আমরা জানি। আজ পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকার অতীতে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখনো সেটি আমরা পাইনি। সেটি আসলে জরুরি কিনা, আপনার কাছে কি মনে হয়? নিশ্চয়ই এটা জানা দরকার। আজকে কোথায় যেন একটা টিভিতে দেখলাম যে মহিলাদের অংশগ্রহণ কি ছিল সেই 21শে ফেব্রুয়ারি সে মিছিলে। অনেকে তো গেছে, কিন্তু সবাইকে কিন্তু মানে ফোকাসড হয় নাই তারা। তো এই কাজগুলি করা উচিত, আপনি ঠিকই বলেছেন। এবং সবচেয়ে বড় কাজ যেটা, ভাষার উন্নতি তো একটা করতেই হবে, মাতৃভাষাকে যতটা সমৃদ্ধ করা যায় তত ভালো। কিন্তু সবচেয়ে বড় যেটা করতে হবে, যে চেতনার জন্ম হয়েছিল 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে,
অধিকার, ভাষার অধিকার আদায়ের জন্য যে আপসহীন সংগ্রামের পথ বেছে নিয়েছিল বাংলাদেশের মানুষ, সেই জায়গাটাকে ভুলে গেলে চলবে না। সেই জায়গাটা ধরে রেখে, যেই জন্য এই যে আমরা একটা শব্দ বলি 21 মানে মাথা নত না করা, তার মানে আপোষ না করা। কিন্তু আমরা তো এখন অহরহ আপোষের মধ্যে চলছি। আমাদের আমরা মাথা উঁচু করে অধিকার আদায়ের জন্য আমরা যখন প্রয়োজন হয় সংগ্রাম করি, কিন্তু প্রতিনিয়ত যে কাজটি করা দরকার আমাদের আমাদের রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সে কাজটি কি আমরা করছি? সেখানে কি আমরা আপোষহীনতার কোনো মানে অবস্থান গ্রহণ করেছি? তাহলে দেশে এত দুর্নীতি হয় কেন? দেশে এত অবিচার হয় কেন? অনাচার কেন হয়? এত অপরাজনীতি কেন হয়? এইগুলি চিন্তা করতে হবে। এটা হলো একটা দিক। আরেকটা হলো ভাষার উন্নতির দিক, যেটা এটা এটা মঞ্জু ভাই যেটা বলছে, এখানে আমার মানে আমার কিছু যোগ করার নাই। উনি এই ব্যাপারে বিশেষজ্ঞ এবং ভালোভাবেই বলেছেন। জি, আপনি যে প্রশ্নগুলো তুলেছেন নিশ্চয়ই সেই প্রশ্নগুলো নিয়ে ভাববে নতুন প্রজন্ম, বা যাদের দিকে আসলে আমরা তাকিয়ে থাকি সব সময়। 21-এর চেতনা যেটা আমরা বলি, সেই চেতনাটা তো বিলুপ্ত হয়ে যাবে। কি চেতনাটা? কি চেতনা? মানে অধিকার, আপসহীন সংগ্রাম আমার অধিকার আদায়ের জন্য, জি, সমাজকে গড়ার জন্য। সেটা না করতে পারলে শুধু মানে আমরা যে ভাষার অধিকারটা পেয়েছি এটা তো সাংঘাতিক, এবং ওই অধিকারের পথ ধরেই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি। কাজে এটা অনেক গভীরে, এটার গবেষণা হওয়া উচিত, যার সাথে সম্পৃক্ত থাকবে যে আপনি প্রশ্ন করছেন শহীদ কারা, কতজন। কালকে প্রফেসর রফিকুল ইসলাম সাহেব একটা আলোচনায় বলছিলেন যে 2 জন মাত্র শহীদের লাশ পাওয়া গেছে, বাকিদের লাশও পাওয়া যায় না, গুম করে ফেলা হয়েছে। এই কথাগুলো তো সামনে আসা উচিত, এবং যারা গুম হয়েছিল, যারা নির্যাতিত হয়েছিল, তাদের প্রশ্নটা সামনে আসা উচিত। আজকে কেন কথা আসছে যে বঙ্গবন্ধুর নামও মুছে ফেলতে চেয়েছিল? বঙ্গবন্ধুর অবদান তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা যদি কেউ মুছে ফেলতে চায়, সেটা হলো রাজনৈতিক বিদ্বেষ প্রসূত। সেটা তো ঠিক হবে না। ইতিহাস সঠিকভাবে এগোবে, ইতিহাসকে ধরে রাখা যাবে না, বিকৃতও করা যাবে। জি, নিশ্চয়ই আমরা আরো শুনবো, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতিতে যাবার আগে ভাষা শহীদদের তালিকার প্রাসঙ্গিকতা নিয়ে কথা হচ্ছিল। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনি যদি বলতেন যে 69 বছরেও তো তালিকাটি পেলাম না, সামনের দিনগুলোতে এই তালিকা কতটা প্রাসঙ্গিক আমাদের জন্য? এই তালিকার প্রাসঙ্গিকতা সবসময়ের জন্য। যখন এই 52 সালে গুলি হলো, 2 দিন 3 দিনে কিন্তু যারা শহীদ তারা মারা গেল। গুলি খেয়ে সঙ্গে সঙ্গে মারা গেছেন এরকম নয়, সবাই মারা যাননি, কেউ কেউ পরের দিন আরো একদিন পর এরকম মারা গেছেন বলে আমরা ইতিহাস আমরা পড়ে শুনেছি। অনেকের লাশ তো গুম হয়ে গেছে। সেই সময় আমাদের একটা সুযোগ আমরা হারিয়েছি, কিন্তু সুযোগ হারিয়ে গেলে একেবারে যে নিশ্চিহ্ন হয়েছে সেটা বলা যাবে না। আমাদের এখনো যদি সত্যিকার অর্থে গবেষণা হয়, তালিকাটা যতদূর সম্ভব, কত শতাংশ আমরা তৈরি করতে পারবো না, কিন্তু অন্তত 99, 95 থেকে 99 পর্যন্ত যদি আমরা করতে পারি, সেটা আমাদের জন্য অনেক হবে। আর এই তালিকা পাশাপাশি যারা শহীদ পরিবারের বর্তমান কি কি অবস্থায় কারা আছেন সেগুলি আমাদের জানা উচিত। তাদের স্মৃতি সংরক্ষিত হচ্ছে কিনা, তাদের নামে বৃত্তি হচ্ছে কিনা, অর্থাৎ তালিকা ধরে ধরে আমাদের এগিয়ে তাদের অবদানগুলিকে একই সঙ্গে স্বীকার করাটা, এটা চলমান একটা প্রক্রিয়া হচ্ছে। যেরকম হওয়া উচিত মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে। এই 2 ক্ষেত্রে আমাদের আর কোনো আলস্য বা কার্পণ্য দেখানোর কোনো অবকাশ আছে বলে আমি মনে করি। জি, এবারে ভিন্ন প্রসঙ্গ বিষয় আপনাদের দুজনের কাছ থেকে ছোট্ট করে মন্তব্য শুনে নিব। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আমরা আরেকটি সংবাদ দেখছিলাম, চুরিহাট্টার ঘটনাটি নিশ্চয় আমাদের সবারই জানা। সেই ঘটনা 2 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো চার্জশিট দেওয়া হয়নি। আপনার কাছ থেকে শুনতে চাইবো পর্যবেক্ষণ। এটা দেখেন, এটা খুবই দুঃখজনক। আমাদের এই পুরান ঢাকায় এর আগেও একটা ঘটনা ঘটেছে নিমতলিতে, সেখানে অনেক লোক মারা গেছে নৃশংস ভাবে। আর চুরিহাট্টার কথাটা তো আমাদের একদম মানে আমাদের স্মৃতিতে জল।
কিন্তু তার বিচার হলো না। এই মালিক যারা অর্থলিপ্সু মালিক, যারা এই কেমিক্যালের গোডাউন বানানোর জন্য ভাড়া দিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তো তারা বেরিয়ে এসছে, তারা জামিনে বেরিয়ে এসে ওই ওয়াহিদ ম্যানশনের যেখানে আগুনটা লেগেছিল এটাকে রিপেয়ার করছে, এটাকে আবার ভাড়া দিবে, আবার কি কেমিক্যাল গোডাউন বানাবে না কি করবে। এইটা আমাদেরকে উদ্বিগ্ন করে এই জন্য যে যারা এটার জন্য দায়ী ছিল, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিচার হলো না, তাদের কিছুই হলো না। তারা নর্মাল বেরিয়ে এসছে এবং নর্মাল কাজকর্ম করছে, আবার তৈরি করছে মরণ ফাঁদ। এই জিনিসটা সরকারের দিক থেকে দেখা উচিত। মঞ্জুর ইসলাম, আপনি এর সাথে কোনো কিছু যুক্ত করতে চান কিনা? রিয়াজউদ্দিন বারবার বলছিলেন যে বিচার হলো না, বিচারের জন্য যে প্রক্রিয়াটি আগাবে, চার্জশিট যেটি আমরা কথা বলছিলাম, পুলিশ তদন্ত করে দিবে, সেটি তো দেওয়া হয়নি 2 বছরে। আমাদের দেশে বিচার ব্যবস্থা এত পুরনো রয়ে গেছে এখনো। আমরা এগিয়ে যাচ্ছি, তারুণ্যে ভরপুর একটি দেশ, কিন্তু বিচার ব্যবস্থা মানধাতার আমাদের। এবং সেখানে যারা অপরাধী তারা কিভাবে যে পার পেয়ে যায়, কোথায় কি টাকা ঢাললে কি হয়, এগুলি কিন্তু আমাদের মাথাতে আসবে না, কিন্তু তাদের মাথাতে সবসময় খেলাধুলা করে। কিন্তু একটা জিনিস কি, এই কেমিক্যাল গোডাউনগুলি, যেগুলি রাসায়নিক যে সমস্ত গোদাম, সেগুলি সরিয়ে ফেলাটা উচিত। আবাসিক এলাকায় যে রাখা কিন্তু একটা মরণ ফাঁদ বিছিয়ে রাখা। ইতিমধ্যে কেরানীগঞ্জে সেটা হয়েছে, তাদের জন্য নানান রকমের গোদাম তৈরি করে দেওয়া হয়েছে, তারা সেখানে যাচ্ছে। তো আইনের শাসন যদি সত্যিকার অর্থে কঠিন হয়, তাহলে তাদের না দেওয়ার কোনো যুক্তি আছে? হয় তাদের সিলগালা করে দেওয়া হবে তাদেরকে, অথবা তাদের জেল জরিমানা। আমার মনে হয় মানুষের জীবন যেখানে বিপন্ন, সেখানে আমাদের দাক্ষিণ্য দেখাবার জন্য বা শৈথিল্য দেখাবার কোনো জায়গা নেই। আবার কোনো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আসলে আমরা কেউই চাই না। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।